আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত পরশুদিন আন্তর্জাতিক আদালতে যে দুইটা মামলা দায়ের করা হয়েছে এবং সেই দুইটা মামলায় 23 জন এবং 4 জন মোট 27 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন এই ঘটনার পরেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দ্রুততা কিন্তু আরো বাড়লো, এতে কোনো সন্দেহ নেই। এবং 5ই আগস্টের পরে আমরা যেমন ধারণা করেছিলাম যে সেনাবাহিনী সরকার হবে বন্ধু, এবং হাসিনা পলায়নের অল্প কয়েকদিন পরেই কিন্তু ডক্টর ইউনূসকে ক্যান্টনমেন্টে আমন্ত্রণ জানিয়ে সেনাপ্রধান তাকে ক্যান্টনমেন্ট পরিদর্শনের সুযোগ করে দিয়েছিলেন। খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু সমস্যাটা শুরু হয় কিন্তু এই আয়নাঘর নিয়ে। ডক্টর ইউনূস বারে চান আয়নাঘর পরিদর্শন করতে, কিন্তু তাকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে আয়নাঘরকে চেঞ্জ করে, আলামত নষ্ট করে, সবকিছু ড্যামেজ করে, যতটুকু সম্ভব আর কি, প্রমাণ লোপাট করে, কাগজপত্রে আগুন লাগিয়ে দিয়ে এই সবকিছু করে মোটামুটি প্রমাণ লোপাট করে তারপর ইউনূসকে আয়নাঘর পরিদর্শন করতে দেওয়া হয়। এবং এরপর যখন অভিযোগ দায়ের হয় তখনও কিন্তু আসলে মানে সেনাবাহিনী হ্যাপি ছিল না। তাদের কথা হচ্ছে যে সরকারই আসে আমাদেরকে ব্যবহার করে, আমরাও সরকারের কথা মতো কাজ করি, এটা তো আমাদের দোষ না, সুতরাং আমরা ইনডেমনিটি চাই। এখন যদি সেনাবাহিনীকে ইনডেমনিটি দেওয়া হয় যে সেনাবাহিনী তো যা করছে এটা হাসিনা নির্দেশে করছে, সেনাবাহিনী দোষ কি? তাহলে পুলিশও তো বলবে আমরা তো তাই করছি, তাহলে আমাদের বিচার করো কেন, তাই না? তো এইসব সমস্যা আছে। এবং এসব নিয়ে যে সেনাপ্রধান চিন্তিত তা তো বলাই বাহুল্য। যে তিনি আসলে কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। তিনি অনেকের সঙ্গে আলাপ করতেছেন হয়তোবা, এবং শুনতেছি যে হয়তোবা খুব শীঘ্রই তিনি সেনাবাহিনীর সাবেক যে প্রধানরা আছে, স্পেশালি ইকবাল করিম ভুইয়া, তার সঙ্গে একটা বৈঠকে বসবেন যে এই পরিস্থিতি আসলে কি করা যায়। কারণ সরকার এই 27 জনের বিচার করার জন্য বদ্ধপরিকর, এবং এদের ভিতরে ভয়ঙ্কর অপরাধীরা কিন্তু ক্যান্টনমেন্টে আছে, এবং যেটার প্রমাণ এবং এভিডেন্স সহকারে। সাধারণত কিন্তু একটা আগে মামলা হয়, তারপর তদন্ত হয়, কিন্তু এই আন্তর্জাতিক আদালতে আগেই সব তদন্ত সব হয়ে একদম কংক্রিট এভিডেন্স সহকারেই, প্রমাণ সহকারেই কিন্তু উপস্থাপন করা হয়েছে, এবং বিচারপতি এদের উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং বলেছেন যে এদেরকে অবিলম্বে সরকারি পদ থেকে বহিষ্কার করে এদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হোক। এবং সেটা এখন সেনাপ্রধান কি করবেন সেটাই দেখার বিষয়। আপনারা জানেন যে তিনি মির্জা ফখরুলকে বাসায় ডেকেছেন, এ ব্যাপারে কথা বলেছেন, এবং প্রয়োজনে হয়তোবা তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বসবেন যে কিছুটা করা যায় কিনা। এবং হয়তো তিনিও মনে করতে পারেন যে নির্বাচনের পরে হয়তোবা নতুন যে সরকার আসবে তাদের সঙ্গে একটা সমঝোতা হতে পারে। আপনারা অনেকেই বলবেন যে ভাই সমঝোতা এখানে আসতেছে কেন? যে অপরাধী তার বিচার হবে, এটা আমিও একমত, কিন্তু এটা বাস্তব কথা বলেন তো আমাকে। মনে করেন যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করবে কে? সরকারের পুলিশ। এখন কোন পুলিশের সাধ্য আছে যে ক্যান্টনমেন্টে গিয়ে ওই সব বড় বড় জেনারেলকে গ্রেপ্তার করার? সেই সমস্ত পুলিশের নাই তো। এখন যদি সেনাবাহিনী তাদেরকে হ্যান্ড ওভার না করে, তাহলে এখন সরকারের কি করার আছে? এই সরকার তো এমনি দুর্বল সরকার, তারা তো রাজনৈতিক সরকার না। এই কারণেই হয়তোবা সেনাবাহিনী মনে করতেছে যে রাজনৈতিক সরকার এলে হয়তো একটা সমঝোতায় আসা যাবে। কি যে সমঝোতা সেটা তখন কিন্তু মনে করতেছে। এর কারণ আছে, কারণ হচ্ছে যে গত পরশুদিন যখন এই আন্তর্জাতিক আদালত থেকে 27 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুটো মামলায় পৃথক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, আপনারা খেয়াল করে দেখবেন বিএনপি জামাত কিন্তু একটা শব্দ করেনি। বিএনপিও কোনো কথা বলেনি, জামাতও কোনো কথা বলেনি, এমনকি তাদেরকে এই ধরনের কোনো প্রশ্ন করার সুযোগও তারা সাংবাদিকদেরকে দেয়নি। আপনারা জানেন যে ডক্টর ইউনূস কিন্তু জেনারেল ওয়াকারকে সরানোর চেষ্টা করেছিল একবার, কিন্তু তিনি সফল হননি শুধু বিএনপির কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে। এসব করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, তার নিয়োগটা এখন ঝুলে আছে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন এইসব বিভিন্ন চিন্তা ভাবনা করেই হয়তো বিএনপি জামাত চুপ রয়েছে, যে আবার কোন কথা বলে কি হয়, আরো সামনে ইলেকশন আসতেছে। তো এই কারণে অনেকে মনে করতেছেন যে যদি একটা নির্বাচিত সরকার আসে, যদি ইউনূস এদের বিচার করে যেতে না পারে, যদি একটা নতুন সরকার আসে, তাহলে হয়তো এই সেনা কর্মকর্তাদের বিচার আসলে নাও হতে পারে। এটা অনেকেই সন্দেহ করেন। কিন্তু শুধু একমাত্র দল হিসাবে আমি দেখলাম যে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি গর্জে উঠেছেন। তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। নাহিদ ইসলাম লিখেছেন, সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা, বিশেষ করে তরুণ অফিসার এবং সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দেশ গঠন, সংস্কার এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনো নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। কিন্তু এই পথ চলায়
সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয়। বিগত ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল এবং এর প্রভাব সেনাবাহিনীতেও পড়েছিল। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, বিশেষ করে যারা র্যাব বা ডিজিএফআই দায়িত্ব পালন করেছিলেন, তারা গুম, খুন, ক্রসফায়ার সহ নানা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছেন। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের সময়ও তারা নিরস্ত্র জনগণের উপর গুলি চালিয়ে শত শত মৃত্যুর ঘটনা ঘটিয়েছিলেন। এই ভয়াবহ বাস্তবতার পিছনে রয়েছে গণতন্ত্রের দীর্ঘ ব্যর্থতা এবং রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের সংস্কৃতি। গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে প্রতিষ্ঠানগুলোকে কলঙ্ক মুক্ত করা, পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করা। তাহলেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করা সম্ভব। সেনাবাহিনী কলঙ্ক মুক্ত করতে হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতেই হবে। আমরা আশা করি সেনা নেতৃত্ব এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। দেখুন, আমরা আশা করি সেনা নেতৃত্ব মানে জেনারেল ওয়াকার এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয়, এটি রাষ্ট্র, গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রশ্ন। আমরা চাই বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী কোনোভাবেই যেন মুখোমুখি অবস্থানে না থাকে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলো চায় সংঘাত ঘটুক, যাতে দেশ অস্থিতিশীল হয়ে তাদের স্বার্থ রক্ষা হয়। আমরা রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ যেমন চাই না, তেমনি সেনাবাহিনী সহ অন্য কোনো প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব এবং হস্তক্ষেপও সম্পূর্ণরূপে বন্ধ দেখতে চাই। দেশপ্রেম, সততা এবং যোগ্যতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া উচিত। আমরা 5ই আগস্ট থেকে দেশের স্থিতিশীলতা ও ঐক্য রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থিতিশীলতা বজায় রেখেই আমরা সংস্কার, বিচার ও নির্বাচনের পথে এগোচ্ছি। আমাদের সব প্রত্যাশা এখনো পূরণ হয়নি, কিন্তু গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে অগ্রগতি ঘটেছে। এখন আমাদের লক্ষ্য ন্যায় বিচার অর্জন করা এবং দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম এবং অর্থনৈতিক সংস্কার সাধন করা, যেটা নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এই এনসিপি ছাড়া বিএনপি, জামাত সহ অন্য কোন দলকে আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে 27 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে, এর পক্ষে বা বিপক্ষে আমরা কোনো কথা বলতে দেখিনি। সবাই খুব রসজনক ভাবে একদম চুপচাপ, কেউ কোনো কথা বলতেছে না, এক্সেপ্ট নাহিদ ইসলাম। দর্শক, আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত জানতে চাই যে আসলে এটার শেষটা আসলে কি হবে। আপনারা মনে করেন যে আসলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার শেষ পর্যন্ত করা সম্ভব হবে কিনা? আপনারা কমেন্টে জানাবেন। তবে শেষ খবর হচ্ছে এটাই যে ক্যান্টনমেন্টে একটা ভয়াবহ গুমোট অবস্থা, থমথমে পরিস্থিতি। কি হয় বলা যায় না, খুবই থমথমে। সবাই মন খারাপ, সবাই চিন্তা করতেছে কি ঘটতে পারে। সেনাপ্রধান তার মতো করে আলোচনা করতেছেন, বিনোদনের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, আইনি পরামর্শ নিচ্ছেন, সহায়তা নিচ্ছেন। সেনাপ্রধান আসলে কি করবেন? সেনাপ্রধান তিনি শেখ হাসিনার আমলে কিন্তু সেনাবাহিনীতে ছিলেন, কিন্তু সেনাপ্রধানের বিরুদ্ধে কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু কোনো অপরাধের অভিযোগ নেই। এবং যেসব কর্মকর্তারা অপরাধ করেছেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা কিন্তু অপরাধ করার সময় কেউ সেনাবাহিনীতে ছিলেন না, ছিলেন ডিজিএফআই এ, র্যাবে, এনটিএমসিতে, তারপরে বিজিবিতে। তাদের 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 প্রধান ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা আবার ফেরত গেছেন সেনাবাহিনীতে। এখন সেনাবাহিনী বলতেছে যেহেতু তারা সেনা কর্মকর্তা, সুতরাং তাদের সেনায় নিয়ে বিচার হওয়া উচিত। আবার সরকার বলতেছে যেহেতু তারা অপরাধ করার সময় সিভিল বাহিনী ছিল, সুতরাং তাদের বিচার হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ আদালতে। এখন এই হচ্ছে কি বিভিন্ন সমস্যা, আর কি সমস্যা আছে। এখন আসলে আমি যেটা বলেছিলাম গতকালকে, আবার বলতেছি যে আসলে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা সমঝোতা হওয়া ছাড়া আসলেই এই বিচার কার্যটা হওয়াটা খুবই অসম্ভব বলে আমার মনে হয়। তারপর দেখি, আপনারা দর্শক একটু কমেন্টে জানান যে আসলেই আপনারা কি মনে করেন যে আসলেই এই সেনা কর্মকর্তাদের বিচার শেষ পর্যন্ত হবে কিনা, তাদেরকে সেনা নেতৃত্ব বহিষ্কার করে পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে বলে আপনারা মনে করেন কিনা। দর্শক, সেনানিবাসে কি হচ্ছে এটা নিয়ে একটা গুমোট আবহাওয়া তৈরি হচ্ছে। নানা ধরনের আলোচনা, নানা ধরনের লেখালেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টা, দেশে বিদেশে থেকে নানা ধরনের কথাবার্তা ছড়ানো। এই মুহূর্তে 56 জন জেনারেল তারা সেনানিবাসে গত রাতে মিটিং করেছেন। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে, উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনা সরকারের বিরুদ্ধে চলে গেলে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে, এরকম নানা গুজব, প্রোপাগান্ডা
প্রোপাগান্ডা। গুজব প্রোপাগান্ডা এই কারণেই বলছি যে এগুলোর কোনো অথেন্টিক সোর্স নেই। যেহেতু অথেন্টিক সোর্স নেই, সেহেতু এখন পর্যন্ত সেগুলোকে গুজব হিসেবেই ধরে নিতে হবে বাস্তবতার কারণে। কিন্তু এই ঘটনাগুলো, এই আলোচনাগুলো, এই প্রোপাগান্ডাগুলো কিংবা বাস্তবতা থাকলেও সেই বাস্তবতাগুলো কেন তৈরি হলো? বাস্তবতাগুলো তৈরি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যার মধ্যে অধিকাংশই সেনা কর্মকর্তা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যেমন রয়েছেন, বর্তমানে চাকরি করা অন্তত 14 জনের বেশি সেনা অফিসার রয়েছেন এবং বড় বড় অফিসারের নাম রয়েছে, যারা গুম, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে গুম, খুন, এই ধরনের কর্মকাণ্ডে, আয়নাঘর কর্মকাণ্ডে তারা জড়িত। সেনাবাহিনীর চলমান অর্থাৎ চাকরিরত অফিসারদের বিরুদ্ধে যখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হলো, তখন সেনা উত্তেজনা খুব স্বাভাবিকভাবেই বাড়তে পারে এবং সেটার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্কের আরও অবনতি হতে পারে। এই আলোচনাটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু মূল ঘটনাটা কি ঘটনাটা ঘটলো যে ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি গরম হবে এরকম আলোচনা শুরু হলো? সেই আলোচনাটাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চাকরি চলমান সেনা কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একটা ম্যাসিভ সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে মামলা তো করা হয়েছে, সেই মামলাটা মানে যেন না হয়, মামলাটা যেন ঠেকানো যায়, সেই ব্যাপারে গোপনে গোপনে ব্যাকডোরে অনেক চেষ্টা হয়েছে এরকম আলোচনা চতুর্দিকে শুনছি, কিন্তু সেই চেষ্টা শেষ পর্যন্ত কাজে দেয়নি। চাকরিরত সেনা অফিসারদের বিরুদ্ধে অ্যাকশানে গেছে সরকার এবং অ্যাকশানে গেছে আদালত, এরকমটাই দেখা যাচ্ছে দৃশ্যত। আদালত থেকে 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছেন এবং 24 জন মতো সেনা কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে অবসরপ্রাপ্ত এবং বর্তমানে চাকরিরত সেনা অফিসাররা রয়েছেন। তাদের বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে, সেরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন বিবিসি বাংলা একটা প্রশ্নের জন্ম দিয়েছে। বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেই শিরোনামে দেখা যাচ্ছে যে সেনা কর্মকর্তাদের মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার কিভাবে হবে, এই প্রশ্নটা তারা রেখেছে। সেখানেই তারা বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা 2টি মামলায় যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে 24 জন সামরিক কর্মকর্তার নাম রয়েছে, বাকি 6 জন সিভিলিয়ান। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনে গুমের মাধ্যমে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া 2টি মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে 14 জন কর্মরত অফিসার, 10 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এই 2টি মামলায় সেনা কর্মকর্তাদের বাইরে অন্য আসামিরা রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, এছাড়া র্যাবের 2 জন সাবেক মহাপরিচালকও রয়েছেন। আগামী 22 অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীরা বলছেন, ফৌজদারি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কোনো মামলায় সামরিক বাহিনীর এত বড় সংখ্যক কর্মকর্তা ও সাবেক কর্মকর্তার অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল তাদের দৃষ্টিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, 30 জন অভিযুক্তের মধ্যে 14 জন সেনা কর্মকর্তা কর্মরত রয়েছেন, 10 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। প্রশ্ন উঠেছে, সামরিক বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ উঠলে তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে? এক্ষেত্রে সামরিক বাহিনীর নিজস্ব আইনে, সামরিক আদালতে, নাকি প্রচলিত ফৌজদারি আইনে বিচার করা যাবে, এমন প্রশ্নও উঠেছে। এদিকে গত 6 অক্টোবর অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন করা হয়েছে। সেই সংশোধনীতে যেটা আনা হয়েছে সেটা হচ্ছে যে এই আদালতে যারা অভিযুক্ত হবেন তারা সংসদ সদস্য পদ থেকে শুরু করে চেয়ারম্যান, মেম্বার, কোনো জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে পারবেন না, থাকতে পারবেন না এবং
সরকারি চাকরি তার থাকবে না। সেই আইনে, সংশোধিত আইনে সেনা অফিসার যারা 14 জন চাকরি করছেন সেই 14 জনের চাকরি চলে যাবে। এই ফৌজদারি আইনে কিভাবে বিচার হবে সেই ব্যাপারে বিবিসি বাংলা বলছে যে উদাহরণ হিসেবে আইনজীবীরা বলছেন এর আগে নারায়ণগঞ্জে যে 7 মার্ডারের আলোচিত চাঞ্চল্যকর ঘটনা ছিল আওয়ামী লীগের আমলে, সেখানে সেনা কর্মকর্তাদের যারা র্যাবে দায়িত্ব পালন করতেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল এবং তাদেরকে ফৌজদারি আদালতেই বিচার করা হয়েছিল। প্রথমে সেনাবাহিনী থেকে তাদেরকে অবসরে পাঠানো হয়েছিল, তারপরে তাদেরকে ফৌজদারি অপরাধে সাধারণ আদালতে তাদের বিচার কার্য পরিচালনা করা হয়েছিল। এই ক্ষেত্রেও এই 14 জনকে সেনাবাহিনী হয়তো বাধ্যতামূলক অবসরে পাঠাবে কিংবা চাকরিচ্যুত করবে, তারপরে ফৌজদারি আদালতে বিচার হবে। এই ব্যাপারে অনেক ডিটেল নিউজ করেছে বিবিসি বাংলা। সেই ডিটেল নিউজের মূল ভাষ্যটা হচ্ছে সেনা কর্মকর্তাদের বিচার কিভাবে হবে, সেনা আইনে নাকি সাধারণ আদালতে। সাধারণ আদালতে বিচার হওয়ার ক্ষেত্রে খুব একটা বাধা নেই। 7 মার্ডার মামলাকে উদাহরণ হিসেবে দেখছেন আইনজীবীরা, সেই ক্ষেত্রে তারা বলছেন যে এখানেও হতে পারে। কিন্তু মূল ব্যাপার সেটা হচ্ছে যে এই যে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা যারা ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালকের নাম আছে এখানে, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণকৃত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করার জন্য প্রেরণকৃত একজন সেনা অফিসারের নাম রয়েছে। এরকম আলোচিত বেশ কিছু নাম রয়েছে, নামগুলো নিয়ে আলোচনা করছি না। যাদের নাম রয়েছে তারা সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ বর্তমান কর্মকর্তা এবং সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের নামে যখন এই আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, তখন চারিদিকে গুজব যেটা রটে গেছে সেটা হচ্ছে যে সেনানিবাসে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে, এক ধরনের উত্তেজনা বিরাজ করছে, এবং সেনানিবাসে কিছু ইউটিউবার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট এরকম দাবিও করছেন যে সেনানিবাসের 56 জন জেনারেল, তাদের অফিসার, অন্যান্য অফিসার, সেনাপ্রধান নিজে সবাইকে নিয়ে একটা মিটিং করেছেন, যে মিটিং থেকে এই ব্যাপারটা প্রতিরোধ করা, এই ব্যাপারে সরকারের সঙ্গে নেগোসিয়েশন করা, কিংবা সরকার যদি নেগোসিয়েশনে রাজি না হয় তাহলে আর্মির পক্ষ থেকে একটা ভূমিকা রাখা, এরকম আলোচনা ছড়িয়ে পড়েছে। কিন্তু সেই আলোচনাগুলো এখন পর্যন্ত আমরা গুজব হিসেবেই দেখতে চাই, কারণ এটার কোনো অথেন্টিক সোর্স নেই, এগুলো শুধুমাত্র লেখালেখি বলাবলি হচ্ছে। তবে এটুকু অন্তত ধরে নেওয়া যায় যে বর্তমান সেনা কর্মকর্তা 14 জন যারা রয়েছেন তারা চাকরিতে থাকা অবস্থায় সরকার এরকম একটা সিদ্ধান্ত যখন নিল, তখন সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক আবার জোড়া লাগার অবস্থা যখন আমরা দেখছিলাম যে সম্পর্ক ভালো হয়ে আসছে, সেই ভালো হয়ে আসাটা আবারও খারাপ দিকে যায় কিনা সেটা একটা বড় বিষয়। কারণ আমাদের কোনোভাবেই প্রত্যাশা নয় এটা যে সরকারের সঙ্গে সেনাবাহিনী কিংবা নৌবাহিনী কিংবা বিমান বাহিনী কারোরই সম্পর্কের অবনতি ঘটুক। তাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের রয়েছে তাদের সঙ্গে সরকার সমন্বয় করে কাজ করবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু কোনোভাবেই যদি সম্পর্কের অবনতি হয় এবং এই সব কারণে যদি অবনতি হয় তাহলে দেশ অন্য পরিস্থিতির দিকে চলে যেতে পারে। মাঝখানে যে গত 12-13 মাসে, অন্তত 2-3 মাস আগে পর্যন্ত প্রায় 1 বছর ধরে যে আলোচনাটা চলেছে নানাভাবে, যে এই বুঝি সেনা শাসন আসলো, এই বুঝি জরুরি অবস্থা জারি হলো, এই বুঝি এটা হলো, এই বুঝি ওটা হলো, এরকম বহু আলোচনা, বহু গুজব কিন্তু আমরা শুনেছি। সেগুলো আলোচনা এবং গুজব পর্যায়ে থেকেছে। আমরা কোনোভাবেই প্রত্যাশা করব না যে সেগুলো গুজব থেকে বাস্তবতায় আসুক এবং বাস্তবতায় এসে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে আমার সোনার বাংলা পড়ুক। কারণ দেশের মানুষ নিরীহ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা দুবেলা দুমুঠো ভাত খেয়ে শান্তিতে বসবাস করতে চায়। সেই দেশে যদি কোনো ভুল সিদ্ধান্তের কারণে, কিংবা কোনো সিদ্ধান্ত সেটা ভুল হোক আর ঠিক হোক, কোনো সিদ্ধান্তের কারণে যদি পরিস্থিতি অন্যরকম হয়, পরিস্থিতি গরম হয়, সেটা জনগণের জন্য খুবই দুর্ভাগ্য। আমার মনে হয় যে এই ব্যাপারে দুই পক্ষই, সরকার, আদালত, 3 পক্ষই, সরকার, আদালত এবং সেনাবাহিনী, সব পক্ষই এমন অবস্থান নেবে, এমন ব্যবস্থা নেবে যেন কোনোভাবেই পরিস্থিতি খারাপ না হয়, পরিস্থিতি উত্তপ্ত না হয়। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই যে ঘটনাটা ঘটলো, এবং সবথেকে বড় আলোচনাটা যেটা আছে সেটা হচ্ছে যে সেনাবাহিনী যারা জুলাই অভ্যুত্থানে
সরকারের বিপক্ষে গিয়ে সরকারের অর্ডার ফলো না করে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিল, ছাত্র জনতার দিকে গুলি না চালানোর সিদ্ধান্ত নিল। 3 তারিখে অফিসার্স অ্যাড্রেস থেকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে ছাত্র জনতার উপরে, নিরীহ ছাত্র জনতার উপরে তারা গুলি চালাবে না। এই যে গুলি না চালানোর সিদ্ধান্ত, সেখান থেকেই কিন্তু শেখ হাসিনার সরকারের পতনটা ত্বরান্বিত হয়েছিল এবং শেখ হাসিনা সরকার যে 2 দিনের মাথায় তাদের পতন হলো, সেই পতনটা মূলত সেনাবাহিনীর ছাত্র জনতার পক্ষে, মানে আনঅফিসিয়ালি, পক্ষে তো না, আনঅফিসিয়ালি তাদের বিপক্ষে না যাওয়ার যে অবস্থানটা, যে ঘোষণাটা, সেই কারণেই মূলত শেখ হাসিনা সরকারের পতনটা হয়েছিল। সুতরাং এই যে জুলাইয়ের যে বিজয়, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়ের অন্যতম ক্রেডিট কিন্তু সেনাবাহিনীরও এবং সেনা প্রধানেরও। সেই ক্রেডিট থাকা সত্ত্বেও সেই বাহিনীরই অফিসারের বিরুদ্ধে যদি আপনি অ্যাগ্রেসিভ মাইন্ডে যান, তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে। সেটা যে কোনোভাবেই পরিস্থিতি উত্তপ্ত করার একটা রসদ হতে পারে। সেটা কোনোভাবেই কাম্য নয়। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।